নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুদের কাছে। আজকে আরও একটা ঘটনা আছে হোটেলের। হ্যাঁ, আর হোটেলের ঘটনা বরাবরই আমারও যেরকম পছন্দের আর তোমাদেরও আশা করি খুবই ভালো লাগে, সেইটা আমি বুঝতেই পারি তোমাদের কমেন্টসের মাধ্যমে। তাহলে বেশি কথা বাড়াবো না, সোজা কিন্তু ঘটনায় যাব। প্রত্যেককে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও। যারা ভালোবেসে চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রেখো। আর এখানে কিন্তু কোনো বানানো গল্প শোনানো হয় না, এখানে কিন্তু সত্য ঘটনা শোনানো হয়। তাহলে চলো আজকে যাব। আজকের ঘটনাটা আছে শিমুরালি থেকে। একজন দিদিভাই আজকে দিদিভাইয়ের জীবনের একটি অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করে। দিদিভাই বলে যে সোনা বোন, আমি তোমার হঠাৎ একটি ঘটনা শুনছিলাম, পুরীর ঘটনা, ভৌতিক ঘটনা। যে ঘটনাটা আমি শুনছিলাম, তো শুনতে শুনতে আমার মনে পড়ে গেল যে আমার সাথে আজ থেকে প্রায় 12 বছর আগে একটি ঘটনা ঘটেছিল দীঘায় গিয়ে। হ্যাঁ, আবারও আমাদের ঘটনা আছে দীঘার হোটেলের। তো দীঘায় গিয়ে দিদিভাইয়ের পরিবারের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। দিদিভাই বলে যে ঘটনাটা আজও মনে করলে সত্যি কথা গা না শিউরে ওঠে, যে সেই সময়টা কিভাবে ওই জায়গা থেকে পার হয়ে এসেছি। আজকে সেই ঘটনাটা আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কারণ তুমি প্রতিনিয়ত দেখি ঘটনার মধ্যে বলো যে তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, এরকম এক্সপিরিয়েন্স, তাহলে শেয়ার করতে পারো। তো আজকে তোমাকে আমি যোগাযোগ করে ঘটনাটা শেয়ার করছি। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ঘটনাটা শেয়ার করো। আর দিদিভাইয়ের ঘটনাটা নিয়েছি, কারণ দিদিভাইয়ের ঘটনাটা কিন্তু দারুণ ভয়ঙ্কর। শিমুরালি থেকে আমাদের দিদিভাই পাঠায়। দিদিভাইয়ের নাম হচ্ছে টুম্পা হালদার। দিদিভাই বলে বহুদিন যাবৎ আমরা কোনো জায়গায় যাচ্ছিলাম না, কারণ আমাদের পরিবারের মধ্যে বলতে পারো একটা মরণ রোগ শুরু হয়েছিল। সেটা হচ্ছে প্রথম আমার নিজের দাদা মারা যায়। নিজের দাদা মারা যাবার ঠিক 7 মাস পর আমার মামার ছেলে মারা যায়। এরকম পরিবারের মধ্যে একটা বছরের মধ্যে দুটো ভাই আমার চলে যায়। তারপর বাড়িতে সত্যি কথা বলতে একটা শোকের ছায়া পড়ে যায়। দীর্ঘদিন ধরে ওই তাদের মায়া, তাদের কথা, তাদের সব কিছু ভেবে ভেবে পুরো আমরা ঘরে ভালো লাগতো না। হঠাৎ করে প্রায় 1.5 বছর পর, মৃত্যুর 1.5 বছর পর আমি একদিন বাড়িতে বললাম, আমাদের পাড়া থেকে বাস ছেড়েছিল। তো সবাই বলল যে অনেকদিন তো তোরা কোথাও যাস না, দেখ যাদের মৃত্যু হয়ে গেছে তাদের হয়তো অত দূর পর্যন্ত একটা সময় থাকে। তো আমরা তো জানি যে আমরা কিন্তু চেষ্টা করলেও আমাদের যে সময়টা নির্ধারিত করা থাকে যে এত বছরই আমরা এই পৃথিবীতে থাকবো, তারপর এই পৃথিবীর মায়া আমাদের ত্যাগ করে যেতে হবে। তো আমরা তো সেই জিনিসটা কখনোই মেনে নিতে পারি না, কারণ নিজের কাছের মানুষগুলো যখন ছেড়ে চলে যায় তো তখন সেটা কখনোই মনে আসে না যে তাদের হয়তো ভাগ্যচক্র এতটাই ছিল। এটা কখনোই আমরা মানতে পারি না। তো ওইটা আমাদের মানতে মানতে অনেকটা বছর কেটে যায়। তো আমরা তো শোক কখনো ভুলতে পারি না আমাদের আপনজনের। সেরকমভাবেই আমাদের পাড়ায় যে বাস এখান থেকে ছাড়ে, 2 এর একটা বাস, তো সেই দাদা আমাকে বলল যে দেখ না টুম্পা, বহুদিন ধরে তো তোরা বাড়িতেই রয়েছিস, চল ছোটোখাটো একটা দীঘার ট্যুর করছি, যাবি? আমি তখন বললাম যে জানোই তো দাদা বাড়ির কি অবস্থা। সত্যি কথা বলতে আমার বড় দাদা আর আমি তো ছিলাম দুজন, বোন আর ভাই। দাদাটা চলে গেল হঠাৎ করে। দাদার বাইকে অ্যাক্সিডেন্ট হয়, তারপর প্রায় 1 মাস হসপিটালে মৃত্যু আর জীবনের লড়াই করে, কিন্তু বাঁচাতে পারিনি। দাদা চলে গেল। তারপর আমার যে মামার ছোট ছেলেটা, সেই ছেলেটার হঠাৎ করে 1 সপ্তাহ জ্বর, বুঝে উঠতেই পারলাম না, শেষ হয়ে গেল, তার প্রাণটাও বাঁচাতে পারলাম না। এর মধ্যে আর কোথায় ঘুরতে যাব? আর সত্যি কথা বলতে তরতাজা দুটো ছেলে চলে যাওয়ার পর পরিবারের মধ্যে আর কোনো আশা থাকে না আনন্দ করার মতো। এমনকি দুর্গাপুজোতেও আমাদের 2 বাড়িতে একটা নতুন বস্ত্র আসেনি। অনেক শোকের মধ্যে আমরা কাটাচ্ছি জীবন। না গো দাদা, যাব না। তখন দাদা বলল, দেখ বোন, তোকে একটা কথা বলি, জীবনে যাদের যত দূর থাকার, ঠিক আছে, তারা তত দূরই থাকবে। তারপরে আমরা বুঝি না, আমরা কাঁদি, আমরা কষ্ট পাই, কিন্তু তার জীবনের যে চক্রটা, সে এতটা দূর পর্যন্তই তার আয়ুটা ছিল, তারপরে সে আর থাকতো না। ওই যে বলে না যে ভয় পেয়ে যদি ভাবো বাইরে রাস্তায় বেরোলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি যাব না। তোমার মৃত্যু থাকলে তুমি ঘরে খাটে শুয়েও কিন্তু মারা যাবে। তো এইটা বাস্তব, কিন্তু কঠিন বাস্তব তো আমরা মানতে পারি না। তো অনেক করে আমাকে সেই দাদা বোঝালেন। তারপর দাদাকে বললাম যে ঠিক আছে,
আমি তো কিছু বলতে পারি না, কারণ আমি না বুঝলাম আমাদের বাড়ির মানুষগুলো যারা আছে তাদেরও তো একটা মন মানসিকতার ব্যাপার আছে। আমি গিয়ে বলি, তখন সেই দাদা বলল, ঠিক আছে তুই বল, 5 দিন পর যাব। 5 দিন তো সময় আছে, তুই আমাকে 2 দিনের মধ্যে জানাস, নাহলে আমি অন্য লোক খুঁজবো। তো আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি মাকে, বাবাকে, এমনকি মামার বাড়িতেও আমি ফোন করে বললাম, কারণ আমাদের মতো তো ওদেরও একই অবস্থা। তো বলতে আমার মামা বলল যে দেখ, আমি তোর মামিকে বুঝাচ্ছি, চল ঘুরেই আসি। সত্যি শোক নিয়ে আর কদিন থাকবো, এরকম করে তো আমরাও একদিন চলে যাব, আগে পরে সবাইকেই যেতে হবে। আমার মামা মামিকে বোঝাবে বলে ফোনটা রেখে দেয়। আমি সত্যি কথা বলতে একদমই সাহস পাচ্ছিলাম না যে আমার মাকে, বাবাকে বলার জন্য, কারণ কি মুখ নিয়ে আমি বলবো। তারা সব সময় আমার দাদার কথা বলতো, সব সময়, মানে আমার দাদা যে 1.5 বছর হচ্ছে মারা গেছে, মনে হচ্ছে যেন আমার দাদা গতকাল মারা গেছে। আমাদের বাড়িতে এরকমই শোক ছিল, কারণ সব সময় আমার মা কাঁদতো, সব সময় দাদার জন্য কাঁদতো। আর সত্যি কথা বলতে আমার বাবা গুমড়ে গুমড়ে থাকতো, সে তো পুরুষ মানুষ, চোখে জল ফেলতে পারতো না। তো অনেক সাহস নিয়ে রাতের বেলা যখন একসঙ্গে আমরা খেতে বসি, তখন আমি বললাম, বাবা একটা কথা বলবো, অনেক দিন ধরে না ভাবছি তোমাদের নিয়ে কোথাও যাব, মন মেজাজটা তো কারোরই ভালো না, চলো। কিন্তু যে মামার বাড়িতে আমি বলেছি মামাকে, সেটা কিন্তু আমি বলিনি। তো আমার বাবা বলল, না রে, কোথাও যাব না, এরকম কোনো রকম মনের ইচ্ছা নেই কোনো জায়গায় যাওয়ার মতো। তো মাকে বললাম, মা চলো না মা, তোমরা না গেলে তোমাদের ছেড়ে আমিও যাব না, চলো না কোথাও যাই। তখন আমার মা বলল যে কোথায় যাবি বলতো, দাদা, দাদাটাকে না ভুলতে পারি না রে, আমার বড় ছেলেটা এরকম ভাবে চলে গেল। সত্যি ওকে কত বারণ করেছিলাম, বাইক চালাস না বাবা, বাইক নিয়ে বেরোস না, ও কথাই শুনতো না, আমার ছেলেটা আমার চলে গেল। আমার মা বলল যে দেখ, অনেক করে তো দাদাকে বলতাম বাইক নিয়ে বেরোস না, বাইক চালাস না, ও আমাদের কথা শুনলো না, অকালে চলে গেল, একবারও চিন্তা করলো না আমার মা বাবাটার কি হবে। যাই হোক, তখন ওই একটা সিচুয়েশনের মধ্যে আমি আমার মাকে বাবাকে কোনোভাবে বলে উঠতে পারলাম না। তারপর ছেড়ে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। সত্যি কথা বলতে আমারও যাওয়ার সেরকম ইচ্ছে ছিল না, তবুও ভাবছিলাম যে একঘেয়েমি জীবনটা হয়ে গেছে, সেই তো দাদার কথা চিন্তা করা, সেই ঘরে পড়ে থাকা। তবে হ্যাঁ, দাদাকে তো কোনোদিন ভুলতে পারবো না, সে আমার থেকে বয়সে 3 বছরের বড় ছিল। আমার দাদাকে কোনোদিনও ভোলা যাবে না, কারণ আমার দাদা সত্যি খুব ভালো ছিল, আমার পাড়ার লোক সাক্ষী। কারণ আমার দাদা সবার দুঃখে কষ্টে আনন্দে সব কিছুতে এক ডাকে ছুটে যেত। আর পাড়ায় সবাই, যখন আমার দাদা মারা যায় সারা পাড়া কেঁদেছে। তো দাদাকে ভোলার মতো না, আর ভুলতেও চাই না। তো শুয়ে পড়ি, সকালবেলা উঠে বসে রয়েছি, মা এসে আমাকে বলল যে কি রে মাম, আসলে আমার মা আমাকে বাড়িতে মাম বলে ডাকে। বলল, কি রে মাম, আজকে কলেজ যাবি না? আমি তখন বললাম, জানো মা, মন মেজাজটা না সত্যি ভালো লাগে না, একঘেয়েমি জীবনটা হয়ে গেছে, চলো না গো কোথাও ঘুরে আসি, তোমাদের টাকা দিতে হবে না, আমি তো টিউশন করি, আমার যা টাকা জমানো আছে ওই টাকা দিয়ে চলো না তোমাদেরকে নিয়ে যাই। জানো মা, মামা মামি সবাই রাজি হয়ে গেছে, কারণ আমার মামা আমাকে সকালবেলা মেসেজ করে বলে দেয় যে তোর মামি যাবি, ঠিক আছে। আর আমার কিন্তু মামার আরও একটি ছেলে রয়েছে, ছোট ছেলেটি মারা গেছে, মানে ছোট ভাই, বড় কিন্তু দাদা আছে, মামার বড় ছেলে। তো মামার বড় ছেলে বলেছে যে তোমরা যাও, আমি থাকি, কারণ মামার একটা ছোটোখাটো মুদিখানা দোকান আছে, যেটা মামা কখনো বসে আর দাদা চালায়। তো সেরকমভাবেই আমার দাদা বলেছে, মানে মামার ছেলে বলেছে তোমরা যাও, আমি থাকি। তো সেরকমভাবেই কিন্তু মামা মামি কিন্তু যাবে, চলো না মা। বলতে মা তখন বলল, ঠিক আছে তাহলে একটা কাজ কর, তুই যাবো বলে দে। কাকে বলেছিস? তখন সেই দাদার কথা বলি, সেই দাদার নাম হচ্ছে সোরেন। তো বললাম সোরেন দাদাকে বলেছি। বললো ঠিক আছে, তুই সোরেন দাদা ট্যুর করে, জানি ওর ট্যুরটা ভালো, লোকে খাওয়ায় দাওয়ায় ভালো হোটেলে রাখে, ঠিক আছে বল, তোর বাবাকে আমি বলে দেবো। যাই হোক, মনটা সকাল সকাল খুব আনন্দ হলো, গেলাম দাদার কাছে। দাদা পাড়ার চায়ের দোকানে সবসময় আড্ডা দেয়। তো
তো দাদা ওখান থেকে অ্যাকচুয়ালিও ওই ঘুরতে যাবার জন্য লোকজন জড়ো করে সবাইকে বলে বলে। তো গেলাম, দাদাকে বললাম দাদা আমরা কিন্তু যাব, আমি, আমার বাবা মা, আর ওইদিকে আমার মামা মামি, ঠিক আছে, তো আমরা টোটাল 5 জন। তখন বলল ঠিক আছে। তো সেরকমভাবে ঘটনাটা ঘটলো 5 দিন পর, যেদিনকে আমাদের দীঘা যাওয়ার কথা। সকালবেলা আমরা গুছিয়ে টুচিয়ে নিয়ে আমাদের বাস ছাড়লো 8:30টার দিকে সকালে। তো আমার মামা মামিও চলে আসে আগের দিন আমাদের বাড়িতে। তো আমরা সবাই 5 জনে মিলে দীঘা গেলাম। দীঘা আমাদের পৌঁছতে পৌঁছতে 2টো বেজে গেল, দুপুর 2টোর সময় আমরা দীঘায় নামলাম। নামার পর ওনারাই আমাদেরকে হোটেল দিল। তা আমাদেরকে বললো তোমরা 5 জন একটা রুম নাও, নালে পারে যেহেতু সবাই আমরা জানি ট্যুরে গেলে পারে যদি তোমরা এক্সট্রা টাকা পে করো তাহলে তোমরা সেপারেট থাকতে পারো, হাফ টাকা ট্যুর যারা করে তারা দিয়ে দেয়, আর যদি না করো তাহলে পারে কিন্তু আদার্স যারা থাকবে তাদের সাথে কিন্তু তোমাদেরকে রুমে দেয়, বড় বড় রুম নেয়, তো ওখানে 4 জন করে তো দেবেই, ঠিক আছে। তো সেইভাবেই আমরা বললাম যে না আমরা 5 জন একটা রুমেই থাকবো, অসুবিধা নেই। তো আমাদের ডবল বেড দিয়ে বড় একটা রুম দেয়। তো রুমটা আমি বলি কোন জায়গায়, সেটা হচ্ছে ঠিক ওল্ড দীঘায়, একদম প্রপার ওল্ড দীঘার যে মোড়টা রয়েছে ওখানে নামলে দেখবে সামনেই একটা ফিয়েল শপ আছে। ফিয়েল শপ মানে আমি বিস্তারিত খুলে বলছি না, বুঝতেই পারছো। ওখান থেকে সোজা ভিতরে চলে যাবে, নেহরু যে মার্কেটটা পড়ে, নেহরু মার্কেট একদম ভেতর দিকে সোজা চলে গেলে অনেকটা ভেতরে ওখানে হোটেল নাই। হোটেলটা ছিল 3 তলা, আর একদম কিন্তু রোডের ওপরে হোটেলটা, তবে অনেকটা ভেতরে। মানে হোটেল থেকে হেঁটে যদি তুমি সমুদ্র সি বিচে আসো মোটামুটি 20 মিনিট লাগবে পা হেঁটে, মানে বুঝতে পারছো কতটা ডিস্টেন্স। তা এটা আমরা জানি যারা ট্যুর করে তারা কিন্তু একদম কাছাকাছি খুব কম রাখে, তারা একটু ভেতর দিকেই রাখে তাদের স্বার্থে, যাতে একটু লাভ তাদের হয়। তো সেরকমভাবে দেখলাম না, সত্যি রুমগুলো বেশ বড়, জলের কোনো প্রবলেম নেই, লাইট সুন্দর সিলিং করা, খুব সুন্দর ডেকোরেট করা। তো আমাদের সত্যি কথা বলতে সবার রুম দেখে পছন্দ হয়েছে। আর বেডগুলো দিয়েছে যে ডবল বেড, মোটামুটি 3 জন করে শুতে পারবে, বেশ ছড়ানো। তো আমরা সেই রুমে ঢুকলাম, ঢোকার পর আমরা দুপুরবেলা, তো আমাদেরকে ওনারা বলল, যারা ট্যুর করে ওনারা বলল আপনাদের এই বেলাটা আমরা বাইরে খাওয়াবো, মানে দুপুরের লাঞ্চটা ওনারা বাইরে হোটেলে করবে, দেন রাতে যেটা খাবার হবে সেইটা সেই হোটেলে একদম ছাদে হবে। তো এবার ছাদে হবে, পরের দিনও আমরা ওই হোটেলেই খাবো, মানে যারা আমাদের নিয়ে গেছে তারাই খাওয়াবে। শুধু সেই দিন যেহেতু আমরা জাস্ট ঢুকেছি, তো রান্না করতে গেলে তো 5টা বেজে যাবে, ওর জন্য তারা ওই বেলাটা হোটেলে খাইয়ে দিচ্ছে বাইরে। সেরকমভাবে আমাদের নিয়ে যায়। আর সত্যি কথা বলতে ওই দাদার, সোরেন দাদার ট্যুর নাম আছে, ওই দাদা ওই হোটেলে যে খাওয়াতে নিয়ে যাবে রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টে গিয়ে ওই বলবে না যে তুমি ডিম ভাত খাও, তুমি মাছ ভাত খাও, ওইখানে তোমরা যা খাবে তারা পে করবে, ঠিক আছে, তারা পে করবে, তোমরা যা খাবে। তো সেরকমভাবে আমি, আমার মামা, আমার বাবা, আমরা মোটামুটি সবাই মাছ ভাত খাই। তো খাবার পর আমরা স্নান করতে যাইনি, কারণ আমরা তো সত্যি কথা বলতে এত আনন্দ করতে যাইনি, আমরা আসলে একঘেয়েমি জীবনটাকে একটুখানি চেঞ্জ করতে গেছি। তো যাই হোক, যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার রুমে ফিরে আসি হোটেলে। এসে আমরা সবাই শুয়ে শুয়ে গল্প করছি, ভালো লাগছে, মনটা একটু পরিবর্তন হচ্ছে, সত্যি মানে মনে হচ্ছে একটা খাঁচা থেকে বেরোলাম, ভালো লাগছে সবার। তো তারপর সন্ধেবেলা আমরা সবাই 5 জনে মিলে সমুদ্রের ধারে যাই। সমুদ্রের ধারে গিয়ে আমরা অনেকটা সময় ওখানে বসে থাকি, প্রায় 9টার দিকে আমরা আসি। এসে দেখলাম আমার মামা আর বাবা উপরে গেল, ছাদে রান্না হচ্ছে, দেখেও সত্যি আমার খুব ভালো লাগছিল যে না সত্যি ভালো লাগছে। তো উপরে যায়, উপরে গিয়ে দেখলো রাতের বেলা হচ্ছে চিকেন, আর হচ্ছে ঝুরি আলু ভাজা, আর মুগ ডাল, রাতের সিম্পল রান্না, আর একদম সরু চালের ভাত। আমার বাবা দেখে এসে বলল যে ভালোই রান্না বান্না হচ্ছে রাতের বেলা, ভালো করে খাস কিন্তু পেট ভরে সব। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ খাবো না কেন। মা তখন বলল, আমার মামিও বলল যে হ্যাঁ ঘুরবো আর খাবো, আর এইসব জায়গায় এত হাঁটাহাঁটি করলে তো খিদেই পায়। যাই হোক, রাতের বেলা হোটেলেই খাবার সব কিছু ব্যবস্থা করেছিল। আমরা 5 জন যাই,
আরও যারা ছিল বাসের সবাই যাই আমরা, গিয়ে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে 11টার দিকে রাতে চলে আসি রুমে। রাতের বেলা এসে রুমে যে যার মতো শুয়ে পড়ি, কারণ এতটা বাস জার্নি করে যাওয়া, তারপরে দুপুরবেলা খাবার পর ঘুম পায়, আমরা ঘুমাইনি, আমরা সবাই বাইরে বেরোই, তারপরে আবার আসি, এসে উপরে যাওয়া, কে খাওয়া, একটা শরীর তো একটা জবাব দেয়, কারণ শরীর তো একটা জায়গা মতো নিতে পারে। তারপর যাই হোক সবাই আমরা শুয়ে পড়ি, রাতের বেলা শুয়ে রয়েছি, পুরো হোটেলে সবাই মোটামুটি শুয়ে পড়েছে, শুয়ে রয়েছি। আর বলতে পারি আমার মামা মামি দুজন শুয়েছে, আর এইদিকে আমার বাবা আর আমার মা তারা নিচে শুয়েছে, আমাকে খাটে দিয়েছে। এত বড় খাটে তারা শোবে না, কারণ আমার মা না একটু কি বলবো, মানে খিটখিট খিটখিট একটা ভাব রয়েছে, ওই চাদর পরিষ্কার চাদর, কিন্তু মা বলে না আমি এখানে শোবো না, কত মানুষ শুয়েছে, হ্যাঁ নোংরা, মার এই জিনিসটা আছে। তো বাবা বললো চলো আমরা নিচে শুই। তো আমরা যাওয়ার সময় বাসে করে তো নিজেরা গেছি, তো যাওয়ার সময় আমি জানি আগাগোড়েই মা শোবে না, তার জন্য বন্দোবস্ত করেই নিয়ে গেছিলো নিচে পেতে শোয়ার মতো, সেরকমভাবেই তারা শুয়ে, আমি তো হাত পা ছড়িয়ে অত বড় খাট শুয়ে রয়েছি। আনুমানিক রাত 2টো বাজে, আনুমানিক, আমি সঠিক সময় বলতে পারবো না, 2টো কি 2টো বাজেনি এরকম একটা মুহূর্তে হঠাৎ করে একটা পিন পড়ার মতো শব্দ হলো। আওয়াজটা দেখবে হলে পারে সত্যি একটা ঘুমের মধ্যে কিন্তু যতই ঘোর থাক দেখবে ঘুমটা মস্তিষ্ক একটু টোকা দেয়, ঘুমটা হালকা হয়। তো ওই শব্দটা হলো, আমার না ঘুমটা ভেঙে গেল, ভাঙতে আমি সিলিংয়ের দিকে তাকিয়ে জেগে শুয়ে রয়েছি। হঠাৎ করে আমার এরকম করে তাকিয়ে রয়েছে, তো সিলিংয়ের দিকে কনস্ট্যান্ট আমি এরকম করে তাকিয়ে রয়েছি। আমার মনে হলো যেন বাথরুমটা ঠিক আমাদের যে বেডটা রয়েছে, মামা মামি আছে ডান দিকে বেড, আমাদের বেডটা বাঁ দিকে, ঠিক ওই বেডটার একদম সাইডে রয়েছে আমাদের বাথরুমটা। মনে হলো বাথরুমের গেটের সামনে দিয়ে কেউ যেন ঠিক দেয়ালের কোণ ঘেঁষে আমাকে না দেখছে, একটা মাথা কালো মতো। আমি এরকম তাকিয়ে রয়েছি, তো দেখবে তোমরা এরকম করে তাকাও, দেখবে এরকম সাইডে তোমার যদি কেউ থাকে, ঠিক আছে, তুমি কিন্তু এরকম করে থাকলে তাকে কিন্তু অস্পষ্ট তুমি দেখতে পারবে যে হ্যাঁ কেউ ছিল সরে গেল, ঠিক সেরকমই আমি তাকিয়ে রয়েছি। তখন দেখলাম যে ওখান থেকে কেউ চুকি মেরে দেখছিল বাথরুমের ঠিক গেটটার কাছ দিয়ে, কেন বাথরুমের যে পাঁচিলটা রয়েছে ওইটা কিছুটা গিয়ে লেভেল হয়ে গেছে, ওখান থেকে যেন আমাকে কেউ দেখছে। আমি সাথে সাথে এরকম করে তাকাই, তাকাতে আমি কাউকে দেখতে পারি না, কিন্তু বাথরুমের গেটটা খুব জোরে আওয়াজ করে নড়ে ওঠে। আমার না প্রচণ্ড ভয় লাগে। আমি তখন বললাম আরে আমি তো কাকে যেন ওখানে বাথরুমের ওখানে দেখলাম, মামা মামিকে উঠেছে। তখন যেহেতু লাইট জ্বলছে, খুব স্লো 0 পাওয়ার লাইট, তো অত বড় রুম তো বেশ অন্ধকার অন্ধকার রয়েছে রুমটা, খুব একটা আলো নেই। তো আমি আবার মামা মামির বেতের দিকে তাকালাম, দেখলাম মামা মামি দুজনেই কিন্তু অঘরে ঘুমাচ্ছে। আমি আবার উঠে বাবা মাকে দেখলাম যে বাবা বা মা না, তো দেখলাম না নিচে বাবা মাও তো ঘুমাচ্ছে, তাহলে ওইখানে কার মাথা দেখলাম যে আমাকে উঁকি মেরে কালো একটা মাথা তাকিয়ে দেখছিল। আর যদি এটা আমার চোখের ভুলও হয়, আমি উপর দিকে তাকিয়েছিলাম এতক্ষণ, হতে পারে ভুল, কিন্তু বাথরুমের গেটটা এত জোরে শব্দ হলো কেন? আমি কি করলাম, কাউকে ডাকিনি, একা একা উঠলাম, উঠে আমার একদম সামনেই সুইচ, ঠিক আছে, সুইচটা ছিল, আমি একটা সুইচ অন করলাম, যেটা বাথরুমের সুইচ। অন করে আমি না বাথরুমের সামনেটা যাই। যখন বাথরুমের সামনে গেলাম, বিশ্বাস করবে না, আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। আমি বাথরুমের কাছে গিয়ে দেখছি বাথরুমের কিন্তু দরজাটা বাইরে দিয়ে লক করা রয়েছে। তাহলে বাথরুমের কিভাবে শব্দটা হলো গেটের, আমি কিন্তু কোনোভাবে ওখানে অনুমান করতে পারছি না। তারপর আমি সাহস করে না বাথরুমের যে একটা ছোট্ট ছিকল থাকে, সেই ছিকলটা আস্তে করে টানি, বাথরুমটা খুলি। যখন বাথরুমের ছিকলটা টেনে আমি গেটটা জাস্ট ভেতর দিকে টোকা দিই, কেন বাথরুমের গেটটা ভেতর দিকেই খোলে। তো আমি যখন টোকাটা দিলাম, আমি দেখলাম বাথরুমের ভেতরে গাদা গাদা গোছা গোছা চুল পড়ে, হ্যাঁ গোছা গোছা চুল, মনে হচ্ছে কারণ মাথা দিয়ে ধরে আপড়া খাবড়া করে চুল কেটে ওখানে ফেলে রাখা হয়েছে। তো বাথরুমে লাস্ট আমার মনে আছে আমি গেছিলাম, তো তখন তো কোনো চুল ছিল না, এত চুল আসবে কি করে? এটা তো মানে কোনোভাবেই
মানাই যায় না যে বাথরুমের ভিতরে সাদা পুরো মেঝে টাইলসের, ওর মধ্যে চুল পড়ে। আমি দেখে এত ঘাবড়ে যাই, তাড়াতাড়ি করে বাথরুমের যে দরজাটা বন্ধ করি, বন্ধ করে আমি আমার বাবাকে ডাকি। ও বাবা, বাবা, বাবার পা ধরে সমানে বাবাকে ডাকতে থাকি। বাবা দেখছি অঘরে ঘুমাচ্ছে, বাবা উঠছেই না। তারপর মামাকে গিয়ে ডাকছি, ও মামা, মামা ওঠো না। মামা দেখলাম উঠে বলছে, কি হয়েছে রে, এত রাতের বেলা কি রে, তুমি পা দিয়ে এত জ্বালাচ্ছিস কেন? আমি বললাম, মামা আমার সাথে একটুখানি ওঠো মামা, একটা জিনিস ঘটেছে, ওঠো না। এই বলতে বলতে আমার বাবা উঠে যায়। বাবা তখন বলল, কি হয়েছে, কি হয়েছে, রাতের বেলা চিল্লাচ্ছিস, নে রুমের তাড়াতাড়ি লাইটটা জ্বালা। আমি আবার ছুটে এসে আমার বেডের দিকে সুইচগুলো দিই, পুরো আলোগুলো জ্বালাই, যতগুলো সিলিংয়ের আলো সব লাইট জ্বালাই। জ্বালাতে আমার বাবা বলছে, কি হয়েছে? মামা বলছে, কি হয়েছে, তুই ভয় পেয়েছিস কেন, কি হয়েছে? তখন আমি বললাম, তোমরা একটু বাথরুমের ভিতরটা দেখো, আমি কিছু বলবো না, আমি যা দেখেছি আমি বলতে পারছি না। বলে আমি খাটের মধ্যে আমার বুকটাকে ধরে বসে পড়েছি, কারণ আমার তখন হৃৎপিণ্ড এত জোরে জোরে মানে ধকধক ধকধক করছে, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। তখন আমার মামা এসে সাথে সাথে দরজাটা খোলে, ঠিক আছে? যখন খোলে বাথরুমের, দেখে ফ্লোরে তো কিছু নেই। তখন বলছে, কি হয়েছে, কি ভিতরে কি হয়েছে, কি দেখেছিস? আমি বলছি, কেন দেখছো না বাথরুমের মেঝের মধ্যে কত চুল পড়ে? তখন বলছে, চুল পড়ে, এই তুই এখানে আয়। বলে আমার বাবা হাতটা ধরে আমাকে নিয়ে গিয়ে বলছে, কোথায় চুল পড়ে, এখানে তো কিছুই নেই। তখন আমি বলছি, বিশ্বাস করো আমার সাথে এরকম এরকম হয়েছে। প্রথমে একটা শব্দ, আমি উপরে তাকিয়েছিলাম, দেখলাম একটা কালো মাথা, তারপরে দেখলাম যে বাথরুমের ফ্লোরের মধ্যে এত চুল পড়ে একদম গোছা গোছা। তখন আমার বাবা বলল, দেখ আলতু ফালতু চিন্তা করিস তো, এসব তোর মনের ভুল ধারণা, কোনো তো কিছু পড়েনি, তুই কী দেখেছিস? তারপর যাই হোক, আমি মানতে পারছিলাম না, তবুও নিজেকে মানিয়ে এসে শুয়ে পড়ি। পরের দিনকে আমার মাথা প্রচণ্ড ধরে থাকে, আমার রোদে বেরোতে ইচ্ছা করছে না। আমি সবাইকে বললাম যে তোমরা যাও, সমুদ্রে যাও তোমরা, আমি পরে যাব, ঠিক আছে, আমাকে একটুখানি ঘরে শুয়ে থাকতে দাও। তো সবাই তখন বলল যে তুই রাতে ঘুমাসনি তো, উল্টাপাল্টা স্বপ্ন দেখেছিস, ওইটা স্বপ্ন ভাবছি। আমার মামা মামি বাবা মা স্বপ্ন দেখেছি আমি, কি বলবো আর। যাই হোক, আমি তো পুরো কিছু দিতে পারিনি, তো সেটাই মেনে নিই, হতে পারে আমার স্বপ্নই ছিল। তো তারা সবাই চারজনে সমুদ্রে চলে যায়। বলল, ফোন নিয়ে যাচ্ছি একটা, তোর ফোনটা নিয়ে আসবি। ওখানে তো অনেক ডাফওয়ালা কেরসওয়ালা আইসক্রিমওয়ালারা থাকে, তাদের কাছে জমা দিয়ে দেবো। যদি ফোন একটা না থাকে তাহলে তুই খুঁজে পাবি কি করে, কারণ সমুদ্রে গাদা গাদা লোক, আর তার মধ্যে ফোন না থাকলে পরে এত বড় সমুদ্রে কোন দিকে থাকবো। তাই বললাম, ঠিক আছে যাও। আমি সত্যি কথা বলতে চলে গেলে আমি দরজাটা বন্ধ করে, গেটটা বন্ধ করে দিই, হোটেলের রুমের গেট বন্ধ করে আমি কিন্তু বেডে শুয়ে রয়েছি, বালিশটাকে মাথার মধ্যে চাপা দিয়ে। বিশ্বাস করবে না, আমি মানে কি বলবো, আমার না পায়ের পাতাটা খুব, কি বলবো, মানে খুব নরম, একটা ঠান্ডা স্পর্শ আমি পাই, একটা নরম হাত, খুব ঠান্ডা আমার পায়ের পাতাটাকে না ধরে টানছে, খুব আস্তে, জোরে না কিন্তু, খুব আস্তে ধরে টানছে। আমি না চমকে উঠি, উঠে আমি মা গো করে চিৎকার পারি, কারণ আমার তো মানে এমনি তো কালকে রাতেরটা আমি ভুলতে পারছি না, ওইটাই ভাবছি আমি চোখ বন্ধ করে শুয়ে। আর তার মধ্যে ওই রকম পায়ের পাতা, ঠান্ডা হাতে স্পর্শ আমি পাই, প্রচণ্ড ভয় পাই, মা গো বলে চিৎকার করি। তখন দেখি আমার ফোনটা বেজে ওঠে, আমি ফোনটা ধরে তখন বলছি, হ্যাঁ বলো। আমার মামা বলছে, কি হলো, আয় 1 ঘন্টা হয়ে গেল। আমি বললাম, আসছি আসছি। আমি যেরকম অবস্থায় ছিলাম ওরকমভাবে গেটটা লক করি, করে ছুটে আমি যাই ফোনটা নিয়ে। তারপরে গিয়ে তাদেরকে আমি কিচ্ছু বলিনি, আমার মামা মামি বাবা মাকে কিচ্ছু বলিনি, তারা আবার বলবে তুই ঘুমিয়ে স্বপ্ন দেখছিলিস, কিছু বলিনি। তারপর যাই হোক, স্নান করে সব কিছু ভুলে যাই, স্নান করে বাড়ি আসতে আসতে 4টে বেজে যায়। আসলাম যখন, আমাদের সুকেন দাদা বলছে যে, কি রে তোরা চান করতে গেছিস তো গেছিস, সবার খাওয়া হয়ে গেল দুপুরে, যা দই কাতলা করেছি, চিংড়ি মাছ রান্না করেছি, পুঁই শাকের ঘন্ট করেছি, মাছের মাথা দিয়ে ডাল করেছি, ঝুরি আলু ভাজা করেছি, যা এত কিছু রান্না করেছি, খাবি না? দেখ পাস না সব শেষ হয়ে গেল। তো যাই হোক, দাদা ইয়ার কি করলো, তো সত্যি দেখি সেই রান্নাই হয়েছে। আমরা সব টান করে খেতে গেলাম যখন 5টা বাজে, 5জন চান করতে করতে তো সময় লাগে না, 5টার সময় দেখলাম সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমাদের জন্যই, যারা রান্নার ঠাকুর আছে
তারা বসেছিল, তারা খেতে দিল, দিয়ে বললে এত দেরি কেউ করে। তো যাই হোক, আমরা পরের দিনও ওখানেই থাকতাম, কারণ 3 দিনের ট্যুর ছিল। তারপর খাওয়া দাওয়া করে সবাই আসলাম। তো আমার মামা বলল আজকে সন্ধেবেলা আর বেরোবো না, সবাই হোটেলেই থাকি, কারণ স্নান টান করার পর না শরীরটা খুব ছেড়ে দেয়। সবারই তো মোটামুটি বয়স হয়েছে আমাকে ছাড়া। তো বললো আজকে হোটেলেই থাকি, কালকে তো সারাদিনটা রয়েছে, কালকে যদি স্নান করতে যাই সকাল সকাল যাব, আর বিকাল বেলাটা কিছু মার্কেটিং করব, কেনাকাটি করব, আর সমুদ্র ধারে ঘুরবো, একটু নিউ দীঘাতেও যাব, এখানে মোটামুটি কোথাও ঘোরার জায়গা থাকলে মন্দির টন্দিরগুলো কালকে ঘুরবো। তো সেরকমভাবে কথা হলো যে আমরা পরের দিনকে চন্দনেশ্বর মন্দিরে যাব, কাজু বাগান দেখব, উদয়পুর সি বিচ যাব। তখন কিন্তু ওই ঢেউ সাগর বা আদার্স প্লেস সেগুলো ছিল না, অমরাবতী পার্কেও যাব, এরকম কথা হলো। তারপর আমরা পরের দিনকে সেরকমভাবে সবাই যাই, সবাই গেলাম। তো আমার সাথে যে 2 দিন যা ঘটেছে, আমি সেই কথাটা একদিনের রাতের বলেছি, পরের দিনের কথাটা আমি কাউকে বলিনি। এবার আমরা সবাই ঘুরতে গেলাম, মোটামুটি চন্দনেশ্বরের বাবার মন্দিরে যাই, খুবই জাগ্রত মন্দির, তোমরা গেলে পারে অবশ্যই যাবে, আমিও গেছি ওখানে, আমি তোমাদের শোনা বলছি, আমিও গেছি, খুব জাগ্রত। মানত করবে এক মনে, 1 বছরের মতো পূর্ণ হবে, ঠিক আছে। আমি নিজে মানত করে ফল পেয়েছি, তাই বলছি। তো ওখানে যাই, আমাদের যে দিদিভাই টুম্পা দিদিভাই বলে আমরা ওখানে যাই, কাজু বাগান দেখতে যাই, যেটা সবসময় তালা দেওয়াই থাকে, বাইরে দিয়ে দেখি, ভিতরে ঢুকতে পারিনি। উদয়পুর সি বিচ যাই, অমরাবতী পার্ক একদম ফেরার সময় নিউ দীঘায়, সেটাই যাই, 10 টাকা করে টিকিট নেয়। তারপর আমরা ঘুরে টুরে সবাই চলে আসি। সন্ধেবেলা আমার মামা বলছে যে, মামার তো বয়স হয়েছে, মামার মোটামুটি বয়স হচ্ছে 65 বছর। মামা বলছে প্রচণ্ড প্রচণ্ড মাথা ধরেছে, আমি যাব না। মামিকে বলছে তুমি চলে যাও, তুমি যাও, ওদের সাথে ঘুরে আসো। আমাকে বললো যে মাম, তোর মামিকে হাত ধরে নিয়ে যাস, মামির তো বয়স হয়েছে। আর মামি সত্যি কথা বলতে চোখে একটুখানি কম দেখে, চশমা পরেও না চোখে কম দেখে, ঝাপসা দেখে। তো সেরকমভাবে আমার বাবা, মা, মামি, আমি গেলাম, মামা ঘরে থাকলো। এইবার আমরা ওই একদম নেহরু মার্কেট, ওল্ড দীঘা, একদম যেখানে মায়ের মন্দির রয়েছে, ভেতরে বাজার বসে, আশা করি যারা দীঘা গেছো তারা রিলেট করতে পারছো। তো ওই মায়ের মন্দিরও কিন্তু খুব জাগ্রত, বাজারের ভিতরে অষ্টধাতুর মা, ঠিক আছে। তো ওখানে আমরা কিছু বাজার করছি। তো বাজার করতে করতে কাজু টাজু কিনেছি, তারপরে সব শঙ্কের জিনিস, কড়ির জিনিস, এসব সব কিনছি আমরা। হঠাৎ করে আমার ফোন আসে, মামা ফোন করেছে, আমি ফোনটা ধরি, তখন মামা বলছে মাম তাড়াতাড়ি বাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। আমি তখন মানে আমার তখন কিন্তু মাথায় ঘুরছে কিছু একটা ঘটেছে। তখন আমি মামাকে বলছি, ও মামা কি হয়েছে, ভয় পেয়ে গেছো কেন, কি হয়েছে তোমার সাথে? মামা দেখছি ফোনের ওপার থেকে সমানে হাঁপাচ্ছে। মামা বলছে মাম, মাম তাড়াতাড়ি ঘরে আয়, মাম, মাম আমার খুব ভয় লাগছে, আমার শ্বাস ফুলে যাচ্ছে, যেখানে আছিস দৌড়ে আয়। তখন আমি, মামা মানে যে ফোন করে এরকম করছে, আমি আমার বাবাকে বলিনি, মাকেও বলিনি, মামিকেও বলিনি। আমি বললাম যে মামা ফোন করেছিল, একটু ডাকছে, আমি যাচ্ছি। কেন ওখান থেকে, ওই যে বললাম বেশি দূর না, কিন্তু ওই হোটেল থেকে নেহরু মার্কেট পায়ে হাঁটা, ওই ধরে নাও 15 মিনিটের রাস্তা, আর ওখান থেকে 5 মিনিট লাগে, আর হোটেল থেকে সি বিচ যেতে 20 মিনিট লাগে। তো আমি বললাম তোমরা মার্কেট করো, তোমরা মার্কেট করে চলে আসো, আমি আর আসবো না, আমি মামার কাছে যাচ্ছি। মামা আমাকে ডাকলো, কিছু ব্যাপার হয়েছে। তো মামি বললো কি ব্যাপার, মামা কি শরীর খারাপ লাগছে? আমি বললাম না না, তোমরা চিন্তা করো না বলে আমি কোনো রকমে আমার বাবা মা আর মামির চোখটা আড়াল করে বেরিয়ে ওখান থেকে পুরো দৌড়াতে দৌড়াতে হোটেলে যাই। দোতলায় হোটেলটা ছিল আমাদের, সিঁড়ি দিয়ে উঠেই একদম পূর্ব দিকে লাস্ট ঘর। গিয়ে আমি মামাকে গেটে টোকা দিই যখন রুমে, তখন মামা এসে গেটটা খোলে। মামা আমাকে বলছে কি, মাম রে তুই যা বলছিলিস সব সত্যি কথা, মাম এই হোটেলের রুমের মধ্যে ভূত আছে। আমি তখন বলছি কেন মামা, কি হয়েছে? তোমাকে আগের দিন বললাম, তুমি বিশ্বাস করলে না। কালকেও জানো তোমরা যখন সমুদ্রে চলে গেলে, তখন আমাকে কে পায়ের মধ্যে হাত দিয়েছে। বলছি হ্যাঁ, এইটাই আমার সাথে হয়েছে। আমি তোরা চলে যাওয়ার পর প্রচণ্ড রোদে ঘুরেছি, মাথা যন্ত্রণা করছে, আমি মাথায় না নবরত্ন তেল দিয়েছি, দিয়ে শুয়ে রয়েছি, আর হালকা হালকা একটা ঘুমের মানে তন্দা আসছে। এই সময় আমি দেখছি আমার না দুটো পা, ঠান্ডা ঠান্ডা হাত কেউ ধরে না আমাকে জোরে টানছে। আমি না প্রথমে, আমার গা কাটা কাটা দিচ্ছে বাবা, বলছে আমি প্রথমে না
মানে মাথায় তেল দিয়েছি তো, আমি ভাবছি শরীরটা হয়তো আমার ঠান্ডা হচ্ছে। প্রথমে আমি অনুভূতিটা বুঝতে পারিনি। তারপর আমি যখন উঠেছি তখন না দেখি ওখানে কেউ নেই, কিন্তু দুটো সাদা ফ্যাকাশে ফ্যাকাশে হাত, খুব জোর হলে 12-13 বছরের বাচ্চা ছেলের হাত। জানিস আমি পুরো দেখেছি। আর আমি দেখে কাকে ডাকবো বলতো? এই লোক সমাজের মধ্যে কাউকে বললে পরে একটা বাজে বিচ্ছিরি ব্যাপার হবে। তখন মামা বলল যে ঠিক আছে, কাউকে কিছু বলবো না, তুইও বলিস না। তো মামা বললো তালা দি। তালা দিয়ে ফোন করলাম, তখনও দেখলাম আমার বাবা মা মামি মার্কেটেই রয়েছে। আমরা বললাম যে মামা আমি আসছি, মামাকে নিয়ে আমরা যাই। সেই যে ঘটনা ঘটে ব্যাক টু ব্যাক দীঘার সেই হোটেলে, জীবনেও ভোলার মতো না। আমি তো হাত দেখিনি, শুধু স্পর্শটা পেয়েছিলাম। আমার মামা কোনো শরীর দেখতে পারিনি, কিন্তু মামা যখন হট করে পায়ের দিকে তাকায় শুয়ে থাকতে থাকতে, চোখটা খুলে, তখন ঘরে লাইট জ্বলছে, সব লাইট জ্বলছিল। ওই সময় দেখে দুটো হাত টানছে, পুরো ফ্যাকাশে। মানে না, বলছে কি দীর্ঘদিন জলের মধ্যে হাত চুবি রাখলে কনস্ট্যান্ট একভাবে যেরকম রং হয়ে যাবে, পুরো ফ্যাকাশে হাত দুটো, নখগুলো কালচে কালচে, বলছে যেন মাটি ঘেটেছে, আর কোনো শরীর নেই। খুব 12-13 বছরের ছেলের হাত। মামা পরিষ্কার দেখেছে। মানে ভাবো, ভাবো তো, ভাবা। আমি তো জীবনেও আমি লোকেশন বুঝে গেছি কোন দিকে। আমি কোনো দিন ওই দিকে আর যাবো না। হোটেলে গেলে পরে আমি ওল্ড দীঘাতেই বেশি থাকি, জানো তো। নিউ দীঘাতে যাই না। নিউ দীঘাতে না আমার ঠিক পছন্দ হয় না, মনে হয় ফাঁকা ফাঁকা। আমি ওল্ড দীঘাতে একটুখানি লোকজন বেশি তো, ওল্ড দীঘাতেই থাকি। কারণ মার্কেট ফার্কেটগুলো সব সামনে, খুব ভালো খাওয়া দাওয়াগুলো হোটেল পাওয়া যায়। আর তবে কি বলো তো, তোমরা অনেকে নাম জিজ্ঞাসা করো, আমি আবারও তোমাদের বলছি, হোটেলের নাম আমি কখনোই তোমাদেরকে পাবলিক পাবলিক প্ল্যাটফর্ম তো এখানে বলতে পারবো না। কারণ একটা হোটেলের সাথে বহু মানুষের কিন্তু কর্মক্ষেত্র এটা, ওখানে অনেক মানুষ কাজ করে। আমি যদি বলি তাহলে সেই হোটেলের যারা ম্যানেজার রয়েছে তারা কখনোই কি বলবে যে এখানে ভূত আছে? তারা কি চাইবে তাদের হোটেলটা বন্ধ হয়ে যায়? লাখ লাখ টাকা তারা মাসে আয় করে, তারা কখনোই চাইবে না। উল্টে আমার ক্ষতি হয়ে যাবে। হোটেলের নাম আমি কেন, হোটেলের নাম আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো বা আছে, তারা কেউই কিন্তু কখনো রিভেল করতে পারে না। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে ঠিক আগামীকাল রাত 10টায়। সবাই খুব ভালো থেকো।